রহমান। তারেক রহমানের বিরোচিত প্রত্যাবর্তন, 17 বছরের নির্বাসিত জীবনের অবসান, ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান। কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। তারেক রহমানের নতুন ঠিকানা ফিরোজার পাশে গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ি। বসবাস করবেন সপরিবারে, বাসভবন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও। মাত্র 20 দিন আগেই বিয়ে করেন স্মৃতি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এবং সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর নানা আচারে রাজধানী সহ সারা দেশে বড়দিন উদযাপন। গির্জায় গির্জায় উৎসব মুখর পরিবেশ, বর্ণিল আয়োজনে দেশে দেশেও পালিত। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। তারেক রহমানের বিরোচিত স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অবসান হলো 17 বছরের নির্বাসিত জীবনের। শুরু হলো আরেকটি রাজনৈতিক অধ্যায়ের, জন্ম নিল নতুন ইতিহাস। বিমানবন্দর থেকে বেরিয়ে বাগানের মাটিতে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। পরম মমতায় হাতে তুলে নেন মাতৃভূমির এক মুঠো মাটি। শীতের সকালে কুয়াশা ভেদ করে বাংলাদেশের আকাশে শুভ্র মহাপতঙ্গ, বলাকার ডানায় তখন স্বপ্নের হাতছানি। প্রিয় জন্মভূমির মাটি স্পর্শের আকাঙ্ক্ষা যেন প্রতিটি ক্ষণে। অবশেষে সকাল 11:40 বলাকার অবতরণ ঢাকার বুকে। 17 বছরের দীর্ঘ অপেক্ষা যেন শেষ হতে চায় না। সবশেষ ফেরা হলো মা ও মাটির বুকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে 1.5 যুগ পরে ফিরলেন প্রিয় জন্মভূমিতে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবার নিয়ে নামার পর তাকে অভ্যর্থনা জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। বাধা বিপত্তি পেরিয়ে দেশের মাটিতে আসতে পেরে রাজনৈতিক নেতাদের জড়িয়ে ধরে আলিঙ্গন করেন তারেক রহমান। কুশল বিনিময় করেন প্রত্যেকের সঙ্গে। এ সময় পরিবার ও স্বজনরা তারেক রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন। লাউঞ্জ থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে মুঠোফোনে কথা বলেন তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরায় সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। আপনার শরীর কেমন আছে? আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সব রকম আয়োজন। এরপর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে গুলশানের বাড়িতে পাঠিয়ে তিনি বেরিয়ে আসেন বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে। মুক্ত আকাশে দেশের মাটি স্পর্শ করার আকাঙ্ক্ষা তীব্র হতে থাকে তার প্রতিটি কদমে। অবশেষে 17 বছর 3 মাস 14 দিন পর দেশের মাটিতে খালি পায়ে শিশির ভেজা ঘাসে পা ভেজান তারেক রহমান। তুলে নেন জন্মভূমির এক মুঠো মাটি। পরে সবার আগে বাংলাদেশ সম্বলিত ব্র্যান্ডিং গাড়িতে চেপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জুলাই 36 এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা স্থলে যান তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরে জনসমুদ্রের ভালোবাসায় সিক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথে পথে অভিবাদন জানান লাখো মানুষ। বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে বাসযাত্রায় এতটুকু পথ পাড়ি দিতেই লাগে 3.25 ঘন্টারও বেশি সময়। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরাও। ঐতিহাসিক প্রত্যাবর্তনে দীর্ঘ অপেক্ষা আর সব জল্পনার অবসান। প্রায় 1.5 যুগ পর স্বদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান অবতরণের প্রায় 1 ঘন্টা পর বেলা 12:30টার দিকে বের হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ আবরণের বুলেট প্রুফ বাসে চড়েন দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে।
গাড়িবহর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিআইপি গেট পেরিয়ে উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে ইউ টার্ন নিয়ে বিমানবন্দর সড়ক, কুড়িল ফ্লাইওভার হয়ে তারেক রহমান যখন সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে পথে পথে রাস্তার দুধারে, তখন অগণিত মানুষের বাঁধ ভাঙা ঢল। জনসমুদ্রে স্লোগান, প্লেকার্ডে স্বাগত বার্তা। বাস থেকে হাত নেড়ে লাখো জনতাকে অভিবাদনের জবাব দেন তারেক রহমানও। উচ্ছ্বাস আর প্রত্যাশার কথা জানান জনসাধারণ। জাতি নেতৃত্ব শূন্য বাংলাদেশ, আমরা একটি সুযোগ্য নেতা আজকে আমরা পেয়েছি, যার জন্য আমরা আসলে খুশি। ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের যে নেতাকর্মীরা তারা উজ্জীবিত হয়েছেন। আমরা সবাই খুশি, আনন্দে আত্মহারা। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। মানুষের এত আনন্দ, এত ভালোবাসা আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। জনতার অবিরাম স্রোতধারায় মিশে 3.25 ঘন্টার বাস যাত্রা শেষে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। ঘড়ির কাঁটায় তখন পেরিয়ে গেছে বিকেল 3:45। হর্ষধ্বনি, স্লোগান মিছিলে তাকে বরণ করে নেন লাখ লাখ মানুষ। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে চিকিৎসাধীন মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এফআর কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। আলাদাভাবে আসেন স্ত্রী ও কন্যা। বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তারা। পরে সপরিবারে গুলশানের বাসায় যান তারেক রহমান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কথা জানিয়ে তারেক রহমান বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহ্বান জানিয়েছেন যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখারও। রহমান, তারেক রহমান। যেই মাটি মানুষকে ছেড়ে 1.5 যুগ ছিলেন বিলেতে, দেশে ফিরে প্রথমেই তাদের সান্নিধ্য পেতে জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে ছুটে যান তারেক রহমান। রহমান, তারেক। মঞ্চে উঠতেই প্রিয় নেতাকে অভিবাদন জানান লাখো নেতাকর্মী। 2 হাত প্রসারিত করে সেই অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয়, গণমানুষের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের যাত্রায় এ যেন শুভ সূচনা। তাই তো 17 বছর পর দেশের মাটিতে দেয়া প্রথম বক্তব্যে জানালেন পরিকল্পনার কথা, দেখালেন পরিবর্তনের স্বপ্ন। We have a plan. We have a plan for the people and for the country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। গুপ্তচররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করলেও যে কোনো মূল্যে ধরে রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আসুন আমরা আমাদের সেই
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। তারেক রহমান তার দেশে ফেরাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। 1.5 যুগেরও বেশি সময় পর দেশে ফিরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে চান, তাই গণতন্ত্র দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ ফিরে দিতে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতা প্রত্যাশা করেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কাজ করেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 10,000 সদস্য। রাজধানী জুড়ে নেওয়া হয় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উত্তরা থেকে বিমানবন্দর, খিলক্ষেত, জুলাই 36 এক্সপ্রেসওয়ে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে পুরো সড়ক নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার পাশাপাশি বিশৃঙ্খলা প্রতিরোধে তৎপর সেনা সদস্যরা মাইকিং করে সতর্ক করেন, রাস্তায় নয়, দাঁড়াতে হবে ফুটপাতে। সেনাবাহিনীর পাশাপাশি সড়কে শক্ত অবস্থান নেয় বিজিবি, মোড়ে মোড়ে আনসার সদস্যরাও। চেকপোস্ট বসিয়ে পেট্রোলিং এর মাধ্যমে নিরাপত্তা দেয় পুলিশ। জনদুর্ভোগ লাঘবেও নেওয়া হয় ব্যবস্থা। গতকাল থেকে ডিপ্লয়মেন্ট দেওয়া আছে, আজকে ভোর থেকে আমরা সব জায়গায় লোক রেখেছি। এখন পর্যন্ত আমাদের কাছে একটাও সংবাদ আসেনি যে আমাদের কোনো সম্মানিত নাগরিক যাত্রী যারা এয়ারপোর্টে যাচ্ছেন তারা আটকা পড়েছেন কোথাও, এই জাতীয় একটা সংবাদ আমরা পাইনি। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন বিএনপির স্বেচ্ছাসেবকরাও। আমাদের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রয়েছে এবং আমাদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার রয়েছে, তারা কাজ করছে এবং আমাদের প্রশাসনের সকল পর্যায়ের। বিমানবন্দর থেকে তারেক রহমানকে সংবর্ধনা স্থলে কড়া নিরাপত্তায় পৌঁছে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রত্যেকটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন শুধু নয়, পুরো রাজধানীকে নিরাপদ করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। উদ্দেশ্য, তার আগমন ঘিরে রাজধানীতে যাতে তৈরি না হয় কোনো ধরনের বিশৃঙ্খলা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে উঠে এসেছে বিএনপি নেতার আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা। লন্ডনে 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে তার দেশে ফেরা যেমন জাতীয়ভাবে গুরুত্ব পাচ্ছে, তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও আলোচনার কেন্দ্রবিন্দু এই ঐতিহাসিক প্রত্যাবর্তন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারেক রহমান বিএনপির নেতৃত্ব শূন্যতা পূরণ করবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তারেক রহমানকে আসন্ন নির্বাচনী দৌড়ের শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দিয়েছে। রয়টার্স ও এপি তাদের প্রতিবেদনে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থার উপর আলোকপাত করেছে। বিমানবন্দর থেকে সমাবেশ স্থল পর্যন্ত লাখ লাখ সমর্থকের উপস্থিতিকে তারা রাজনৈতিক শক্তি হিসেবে ব্যাখ্যা করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি তারেক রহমানের ব্যক্তিগত দিকেও নজর দিয়েছে। পরিবারসহ তার ঢাকায় পৌঁছানো এবং অসুস্থ মাকে দেখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এসব প্রতিবেদনে তাকে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচনে তার সম্ভাব্য ভূমিকা তুলে ধরা হয়েছে। তুরস্ক ভিত্তিক আনাদুলু এজেন্সি, টিআরটি ও অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তারেক রহমানের আইনি জটিলতা ও নির্বাসনের পটভূমি ব্যাখ্যা করেছে। অতীতে থাকা মামলাগুলো প্রত্যাহার হওয়ার পর তার দেশে ফেরাকে তারা রাজনৈতিক পথ পরিষ্কার হওয়ার ইঙ্গিত হিসেবে দেখিয়েছে। কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। প্রবাসী সময়ে আরও থাকছে। গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নানি নাতনি সহ প্রাণ গেল 3 জনের। হাঁটতে বেরিয়ে অসাবধানতাবশত দুর্ঘটনা, এলাকায় শোকের ছায়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনের প্রার্থী হিসাবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জিয়াউল হাসান এবং মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন। এদিকে ৩ জানুয়ারি জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সভায় মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তারেক রহমানকে দেখার জন্য স্মৃতিসৌধগামী মহাসড়কে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জুমার নামাজে পরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সম্পন্ন হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারে বইছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। আগামীকালকে উনি এখানে আসবেন, সেই প্রস্তুতির জন্য আমরা সবাই অধিক আগ্রহে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। অধীর আগ্রহে জাতীয় স্মৃতিসৌধে অপেক্ষমান। সব দল মিলে আমরা একত্রিতভাবে সর্বোচ্চ লোক উপস্থিত থাকব। আগামীকাল তারেক যে আসছে এখানে আমরা অনেক আনন্দিত। কালকেও সাভারের বিএনপি ব্যাপক প্রস্তুতি আছে। আমরা ওইখানে আমাদের ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবুভাই নেতৃত্বে আমরা 20,000 লোকের সমাগম করার চিন্তা ভাবনা করতেছি। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা যেন কোনো ধরনের বিঘ্নিত না হয়, এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টা আমরা দেখভাল করছি। শুক্রবার সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় 50,000-এর বেশি মানুষের গণজমায়েতের আশা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের। সময় সংবাদ, সাভার। প্রবাসের সময়ে আরও থাকছে। অনাড়ম্বরভাবে আজ সিলেটে শুরু 12তম বিপিএল। নেই প্রচারণা, হাতের সময় না পাওয়াই কারণ জানালেন পরিচালক মিঠু। একের পর এক বিতর্কে চাপে বিসিবি। এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ভেঙে যাওয়া ঘাট, অপর্যাপ্ত জেটি আর নাব্য সংকটে জর্জরিত খুলনা নদী বন্দর। এসব সমস্যা গেল 2 বছরে বন্দরে পণ্য খালাস কমেছে অর্ধেকে। কাজ হারিয়ে বিপাকে ঘাট এলাকার শ্রমিকরা। থমকে গেছে দক্ষিণাঞ্চলের নদীকেন্দ্রিক অর্থনীতির গতি। খুলনার ভৈরব নদীর তীরে জলযানগুলো পণ্য নিয়ে নোঙর করে নদী বন্দরের ঘাটে ঘাটে। মোংলা সমুদ্র বন্দর থেকে লাইটারেজ জাহাজে সার, চাল, পাথর সহ বিভিন্ন পণ্য নিয়ে এখানে খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা। তবে নদীবন্দরের এই ঘাটটি 1 বছরের বেশি সময় ধরে ধসে পড়েছে। শুধু একটি নয়, বন্দর এলাকার একাধিক ঘাটে কোথাও ধস, কোথাও ভাঙন। ফলে পণ্য নিয়ে জাহাজ ভিড়তে পারছে না এসব এলাকায়। ঘাটগুলোর বিভিন্ন রকম সমস্যা আছে, শ্রমিকের সমস্যা আছে, যার কারণে এইসব অঞ্চলে আর কাজ আস্তে আস্তে যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। তথ্য অনুযায়ী 2 বছর আগেও বছরে শতাধিক জাহাজ এখানে পণ্য খালাস করলেও চলতি বছরে তা নেমেছে অর্ধেকেরও নিচে। জাহাজ কমায় শ্রমিক সংখ্যাও কমেছে। একসময় 2000-এর বেশি শ্রমিক কাজ করলেও এখন তা নেমে এসেছে মাত্র 500-তে। যাদের কাজ আছে তাদেরও মাসের অর্ধেক সময় কাটে কর্মহীন। গত 5 বছরে এ ঘাট এলাকায় হয়নি কোনো উন্নয়ন কাজ। বরাবরের মতোই পরিকল্পনা আর প্রকল্প গ্রহণের আশ্বাসেই সীমাবদ্ধ কর্তৃপক্ষ। ঘাটগুলোর যে সমস্যা আছে, এই সমস্যা বিশেষ করে শিট পাইলিং যে অংশে ভাঙা, সেই শিট পাইলিং মেরামতের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, খুব দ্রুত এটা মেরামত করে দিবেন। 1960 সালে ভৈরব নদীর তীরে গড়ে ওঠা এই বন্দরটি 143 একর জায়গা বিস্তৃত। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুনের ঘটনায় ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও। মাত্র 20 দিন আগেই বিয়ে করে নতুন জীবনে পা রেখেছিলেন স্মৃতি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
পড়ে গিয়েছিল শরীরের 90 ভাগ। দগদগে ক্ষত নিয়ে 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরা দেশে লক্ষ্মীপুরের সালমা আক্তার স্মৃতি, যিনি দগ্ধ হয়েছিলেন বিএনপি নেতা বেলালের বাড়িতে দুর্বৃত্তের আগুনে। বুধবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান মাত্র 20 দিন আগে বিয়ে হওয়া স্মৃতি। ছোট মেয়ের পর এবার বড় মেয়েকেও হারালেন বেলাল। স্মৃতির মৃত্যুতে শোকে ভাসছে পুরো পরিবার। অনেক কথা কইছে আমার লগে, 2 ঘন্টার মতো কথা কইছে। কয় আমি তো বাঁচতাম না বুবু, আমি বাঁচতাম না। অর্থ সম্পদ সব হারাইছি, সব মেনে নেওয়া যায়। সন্তান হারা দুঃখ মেনে কোনো দিনও নেওয়া যায় না রে বাবা, কোনো দিনও যায় না। আমার ভাইয়ের কয়টা টুকরা। যারা এসব কাজ করেছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক। গত 19 ডিসেম্বর মধ্যরাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন ধরে দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার 7 বছর বয়সী মেয়ে আয়শা। দগ্ধ হন বেলাল সহ তার 2 মেয়ে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের ট্রেনে কাটা পড়ে এক শিশু ও 2 নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ আড়িখোলা রেলওয়ে স্টেশনের কাছেই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী আরেকটি ট্রেনের ক্রসিং চলাকালে দুর্ঘটনা হয়। এ সময় নানি নাতনি ও তাদের এক প্রতিবেশী হাঁটতে বেরিয়ে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলে নানি কমলা বেগম ও প্রতিবেশী সাদিয়া বেগম নিহত হন। গুরুতর অবস্থায় নাতনি ও অনাদি আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্কুল শিক্ষিকার উপর হামলা হয়েছে। এই সময় তার কোল থেকে 3 বছর বয়সী ছেলেকে কেড়ে নিয়ে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। প্রাণে বেঁচে গেল আতঙ্কে এখনও স্বাভাবিক হতে পারছে না ওই শিশুটি। আর আশঙ্কাজনক অবস্থায় শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্বজন ও এলাকাবাসীর। নূর মোহাম্মদের তথ্য ছবি নিয়ে দেখব বিস্তারিত। কুপিয়ে গুরুতর আহত করা হয় মাকে, তার 3 বছরের শিশুকে ফেলে দেয়া হয় পুকুরের পানিতে। এমন নির্মম ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। স্বজনরা জানান, পারিবারিক বিরোধের জেরে গত 17 ডিসেম্বর কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক তাসলিমা আক্তারকে স্কুলের অফিস কক্ষ থেকে এনে মাঠে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তার স্বামীর চাচাতো ভাই সহ 2 জন। এ সময় মায়ের কোল থেকে তার 3 বছরের ছেলেকে কেড়ে নিয়ে পাশের একটি পুকুরে ফেলে দেয় তারা। প্রতিবেশীরা শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন। জীবন রক্ষা পেলেও এখনও স্বাভাবিক হতে পারছে না শিশুটি। আমি এর কঠিন বিচার চাই, যাতে এরকম প্রধান শিক্ষকের উপর আর যেন কেউ এরকম আচরণ না করতে পারে। অস্ত্র নিয়ে আসি আর নিরহ পায়া কালী ময়দান মাঠে একা পায়া কেউ নেই, এভাবে খুবাইছে। আশঙ্কাজনক অবস্থায় তাসলিমাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। আব্বু তোমার কি ভালাই দিছি, তোমার আব্বু তোমার আম্মারে মারছে ভালাই দিয়া। আমি এটার প্রতি নিন্দা প্রতি বিচার চাই, সূক্ষ্ম বিচার যেন হয়। আমার ওই মেয়েটার পুরো পায়ের হাড্ডি ক্যালসিয়ামটা পর্যন্ত বের হয়ে গেছে, আর নাকের এই পুরাটা এন থেকে মানে এতখানি কাটতে গেছে, আর ভিতরে হাড়টা পর্যন্ত মানে ভেঙে গেছে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা না বললেও হামলায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। সময় সংবাদ, কিশোরগঞ্জ। উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটিকে ঘিরে রাজধানীর গির্জাগুলোতে সাতসাস পরিবেশ, 5 তারকা হোটেলগুলোতে দেখা গেছে নানা আয়োজন। গির্জায় গির্জায় উৎসব মুখর পরিবেশ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে সাজ পরিবেশ। ছোট্ট শিশু থেকে শুরু করে নানা বয়সী যিশু ভক্ত ভিড় করেন গির্জাগুলোতে। হিংসা, বিদ্বেষ আর অন্ধকারে আচ্ছন্ন পৃথিবীতে মানুষকে আলোর পথ দেখাতে পৃথিবীতে আগমন ঘটে যিশু খ্রিস্টের। পথভ্রষ্ট মানবজাতির সামনে তিনি তুলে ধরেন প্রেম, ক্ষমা আর শান্তির স্বর্গীয় বাণী। এমনটাই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের। সুর আর ছন্দে, প্রার্থনা আর বন্দনায় প্রভু যিশুকে স্মরণ করে দিনটিকে স্বাগত জানান যিশু ভক্তরা। হাতে না, আমি চাই গাড়ি আর হচ্ছে চকলেট, অনেকগুলো চকলেট আর একটা 2টা গাড়ি। খুব বাচ্চাকে নিয়ে আসলাম, ও খুব
খুশি। শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নয়, এই আয়োজনে সামিল হয়েছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও। এটা আমার ফার্স্ট টাইম আর এখানে অনেক মজা লাগছে। বড়দিনের এই উৎসবে পিছিয়ে নেই রাজধানীর 5 তারকা হোটেলগুলো। ক্রিসমাস ক্যারল, বিশেষ ডিনার আর নানা আয়োজনে অতিথিদের জন্য সাজানো হয়েছে উৎসবের ভিন্ন এক পরিবেশ। বড়দিন উপলক্ষে চার্চ ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে রঙিন সাজে সেজে ওঠে দেশের বিভিন্ন স্থানে গির্জাগুলো। রঙিন সাজে সেজেছে দেশের বিভিন্ন স্থানের গির্জাগুলো। সমাবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব বড়দিন। ঠান্ডা উপেক্ষা করেই ভক্তরা গির্জায় ছুটে যান প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে। যিশু খ্রিস্টের জন্মের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় আলোচনা করেন ফাদাররা। পরে বিশপ ও ফাদারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন যিশু ভক্তরা। আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই বড়দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা উদযাপন করছি। বড়দিনের উৎসবের অন্যতম বৈশিষ্ট্য নানা বর্ণের আলোয় সজ্জিত ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের উপস্থিতি এবং শিশুদের জন্য উপহার। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় বিধান অনুসারে প্রার্থনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আমরা যাতে সারাটি বছর সুন্দরভাবে সুস্থভাবে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের আজকে অনেক খুশির দিন, একসাথে শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করতে পারি। যিশু এই জগতে এসেছিলেন আমাদের মুক্তির জন্য, অন্ধকারকে দূর করে আলোর পথে যাতে আমরা চলতে পারি, সেই কৃপাশিস তিনি আমাদেরকে দান করতে চেয়েছেন। বিশেষ প্রার্থনা করেন নারী, পুরুষ ও শিশুরা। আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরে দেশের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। পৃথিবী থেকে সকল যুদ্ধ, বিগ্রহ, অশান্তি বিনাশের পাশাপাশি দেশের শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা তাদের। এবছর আমরা প্রার্থনা করেছি মানুষের মঙ্গল এবং কল্যাণ কামনা করে যেন প্রত্যেকজন মানুষ তাদের নিজ নিজ মর্যাদা পেতে পারে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, যীশু খ্রিস্ট আজকের দিনেই ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সব সংঘাত বন্ধের বার্তা দিয়ে বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন খ্রিস্ট ধর্মের গুরু পোপ লিও। বড়দিনের ভাষণে তিনি বলেন, দরিদ্র মানুষকে সহায়তা না করা স্রষ্টাকে প্রত্যাখ্যান করা শামিল। এদিকে ভ্যাটিকান সিটি থেকে বেথলেহেম, সিরিয়া থেকে আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে দেশে প্রার্থনা, ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে বড়দিন উপলক্ষে বার্তা দেন খ্রিস্ট ধর্মের গুরু পোপ লিও। তার বার্তায় ছিল বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের আহ্বান। ফিলিস্তিন, ইউক্রেন, সুদান, মালি, মিয়ানমার সহ বিভিন্ন অঞ্চলের সংঘাতের কথা তুলে ধরেন তিনি। আহ্বান জানান সব অরাজকতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার। পোপের বক্তব্যে উঠে আসে অভিবাসী ও শরণার্থীদের দুর্দশার কথাও। ফিলিস্তিনের বেথলেহেমে যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত চার্চ অফ দ্য ন্যাটিভিটিতে বড়দিনের প্রার্থনায় নেতৃত্ব দেন জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিজ্জাবালা। গাজায় যুদ্ধের কারণে টানা 2 বছর জনসম্মুখে বড়দিন উদযাপন সীমিত ছিল শহরটিতে। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় মাসে এবার ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন দেশ বিদেশের তীর্থযাত্রীরা। ফ্রান্সের নটরডাম দ্য প্যারিস ক্যাথেড্রালে অনুষ্ঠিত হয় ক্রিসমাস ইভের প্রার্থনা। 2019 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দীর্ঘ সংস্কার শেষে পুনরায় চালু হওয়ার পর এটিই ছিল বড়দিনের দ্বিতীয় আয়োজন। সমবেত প্রার্থনায় যোগ দেন ফ্রান্সের নানা প্রান্ত থেকে ছুটে যাওয়া যীশু খ্রিস্টের অনুসারীরা। মেক্সিকোর ওহাকা শহরে ঐতিহ্যবাহী নাইট অফ দ্য র্যাডিশেস উৎসবে অংশ নেন স্থানীয় শিল্পী ও কৃষকরা। বড়দিনের আগের দিন মূলা খোদাই করে তৈরি করা হয় ধর্মীয় ও দৈনন্দিন জীবনের নানা দৃশ্য। শহরের কেন্দ্রীয় চত্বরে এসব শিল্পকর্ম দেখতে ভিড় করেন দর্শনার্থীরা।
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াল লুউলি স্ট্রিটে 3 দশকের বেশি সময় ধরে আয়োজন করা হচ্ছে বড়দিনের উৎসব। এবছর দিবসটি ঘিরে রঙিন আলোয় সেজে ওঠে পুরো এলাকা, উপভোগ করেন বাসিন্দারা। সিরিয়া জুড়ে বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দীর্ঘ সংঘাতের ফলে দেশটিতে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও বড়দিন ঘিরে শান্তির প্রত্যাশা প্রকাশ করেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। প্রার্থনা, ধর্মীয় আচার ও লোকজ উৎসবের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বেথলেহেম, ভ্যাটিকান সিটি, প্যারিস, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ঐতিহ্যে পালিত হয়েছে এই বড়দিন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনেও অংশ নেন হাজারো মানুষ। ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে পোপ লিওর প্রথম ক্রিসমাস ইভ মাস উপলক্ষে জড়ো হন হাজারো ধর্মপ্রাণ মানুষ। নির্বাচিত হওয়ার পর এটি ছিল রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে তার প্রথম বড়দিন। সম্মিলিত প্রার্থনার আগে স্কোয়ারে উপস্থিত হয়ে ভেতরে প্রবেশ করতে না পারা অনুসারীদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানান তিনি। ফ্রান্সের নটরডেম দে প্যারিস ক্যাথেড্রালে অনুষ্ঠিত হয় ক্রিসমাস ইভের প্রার্থনা। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দীর্ঘ সংস্কার শেষে পুনরায় চালু হওয়ার পর এটিই ছিল বড়দিন উপলক্ষে দ্বিতীয় ধর্মীয় আয়োজন। সমবেত প্রার্থনায় যোগ দিতে ফ্রান্সের নানা প্রান্ত থেকে ছুটে যান যীশুখ্রিস্টের অনুসারীরা। ফিলিস্তিনের বেথলেহেমে যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত চার্চ অব দ্য নেটিভিটিতে মধ্যরাতের প্রার্থনার মধ্য দিয়ে পালিত হয় ক্রিসমাস ইভ। গির্জার ভেতরে সমবেত প্রার্থনাকারীদের সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। পরে রাতে গির্জার বাইরে বের হয় ধর্মীয় শোভাযাত্রা। প্রার্থনা শেষে গির্জা ত্যাগ করতে দেখা যায় ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখকে। মেক্সিকোর ওহাকা শহরে ঐতিহ্যবাহী নাইট অব দ্য র্যাডিশিয়াস উৎসবে অংশ নেন স্থানীয় শিল্পী ও কৃষকরা। বড়দিনের আগের দিন মূলা খোদাই করে তৈরি করা হয় ধর্মীয় ও দৈনন্দিন জীবনের নানা দৃশ্য। শহরের কেন্দ্রীয় চত্বরে এসব শিল্পকর্ম দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। শতাব্দী প্রাচীন এই উৎসবটি এখন ওহাকার অন্যতম সাংস্কৃতিক পরিচয়ে পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার লাওলি স্ট্রিটে 3 দশকের বেশি সময় ধরে বড়দিনের আলোয় সেজে ওঠে পুরো এলাকা। ডিসেম্বর জুড়ে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি সাজান রঙিন আলোয়। দূর দূরান্ত থেকে মানুষ যান সেই আলোকসজ্জা দেখতে। পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন দর্শনার্থীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রার্থনার নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্তুগাল উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রার্থনায় অংশ নিতে মধ্যরাত থেকেই লিসবনের গির্জাগুলোতে ভিড় করেন যীশু খ্রিস্টের অনুসারীরা। বিশ্ব শান্তি আর স্থিতিশীলতাই প্রাধান্য পাচ্ছে বড়দিনের প্রার্থনায়। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। আবহাওয়া তুলনামূলক ভালো থাকায় মধ্যরাতের বেশ খানিকটা আগে থেকেই পর্তুগালের রাজধানী লিসবনের গির্জাগুলোতে ভিড় বাড়ে খ্রিস্টান ধর্মের অনুসারীদের। স্থানীয়দের পাশাপাশি লিসবনের ঐতিহাসিক গির্জাগুলোর প্রার্থনায় অংশ নিতে আসেন অন্যান্য দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। ঘড়িতে রাত 12টা বাজতেই শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনায় যোগ দেন যীশুখ্রিস্টের অনুসারীরা। এবছরও লিসবনের সবচেয়ে বড় প্রার্থনা হয় ঐতিহাসিক লিসবন ক্যাথেড্রালে। সাধারণ নাগরিকদের পাশাপাশি প্রার্থনায় অংশ নেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বিশ্ব শান্তি আর স্থিতিশীলতায় প্রাধান্য পায় বড়দিনের প্রার্থনায়। উৎসব মুখর পরিবেশে বড়দিনের আনন্দ উপভোগ করতে পারায় খুশি যীশুখ্রিস্টের অনুসারীরা। পরিবার নিয়ে লিসবনে এটি আমার প্রথম ক্রিসমাস। দারুণ উপভোগ করছি। ইউরোপের সবচেয়ে ঐতিহ্যবাহী গির্জায় প্রার্থনার পাশাপাশি ক্রিসমাস মার্কেট ঘুরে দেখার অভিজ্ঞতা অসাধারণ। সেই সাথে আবহাওয়াও বেশ চমৎকার। পরিবার ছেড়ে এটি আমাদের প্রথম ক্রিসমাস, কিন্তু এখানকার পরিবেশ খুবই উপভোগ্য। ঐতিহাসিক একটি গির্জায় প্রার্থনার সুযোগ পেয়ে আমাদের বেশ ভালো লাগছে। বৃহস্পতিবারও দিনব্যাপী রয়েছে নানা আনুষ্ঠানিকতা। উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে বেশ সতর্ক অবস্থানে পর্তুগালের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসবপ্রিয় জাতি হিসেবে গোটা ইউরোপে বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগিজদের। তবে বড়দিনের প্রার্থনায় গির্জাগুলোতে মধ্যরাতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ বলছে তারা ধর্মপ্রাণও বটে। তবে এবারে বড়দিনের প্রার্থনায় একটাই প্রত্যাশা, গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে জার্মানিতে উদযাপিত হচ্ছে বড়দিন। পারিবারিক ও ধর্মীয় নানা আয়োজনের সঙ্গে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট।
বছর ঘুরে আবারও জার্মানিতে এলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, স্থানীয় ভাষায় যা ভাইনাখটেন। স্থানীয় জার্মানদের বিশ্বাস অনুযায়ী 24 ডিসেম্বর সূর্য অস্তমিত হওয়ার পর থেকে হাইলিগেন আবেন্ড বা পবিত্র সন্ধ্যা শুরু হয়। এরপর থেকে 25 ডিসেম্বর দিনভর দেশটির গির্জায় গির্জায় শুরু হয় প্রভু যিশুর বন্দনা। ভক্তরা প্রভু যিশুকে স্মরণ করেন প্রার্থনা সঙ্গীতে। ক্যাথলিক, অর্থোডক্স কিংবা প্রোটেস্ট্যান্টের প্রভু যিশুর অনুসারীরা প্রার্থনা সভায় বিশ্ববাসীর সুখ সমৃদ্ধি কামনা করেন। বড়দিন মানে আমাদের জন্য বিশেষ আনন্দের। প্রার্থনা সবার জীবন শান্তিময় হোক। আজকের দিনে আমার প্রার্থনা যুদ্ধ নয়, বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সবার জীবন আনন্দময় হোক এই কামনা করছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে বড়দিনের এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই। একই সাথে সামনের দিনগুলো যেন সবার জন্য নিরাপদ হয় এবং আসছে নতুন বছর সবার জন্য হোক চমৎকার একটি বছর, এই প্রার্থনা করি। এদিকে বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমাইয়ার ও চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়ার্জ। চলতি মাস এবং আগামী বছর এই মহাদেশের জন্য শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির হবে। নাগরিকদের উদ্দেশ্যে এই বার্তা ছিল তাদের। শুভ বড়দিনে প্রভু যিশু ভক্তদের একটাই প্রার্থনা, হিংসা, হানাহানি, যুদ্ধ বিগ্রহ ভুলে প্রতিটা মানুষের মনে তৈরি হবে অকৃত্রিম ভালোবাসা, মায়া এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। পৃথিবী হবে শান্তিময় এবং সৌহার্দ্যপূর্ণ। জার্মানি থেকে সবাইকে শুভ বড়দিনের শুভকামনা জানিয়ে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অনাড়ম্বরভাবে মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল। অল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবি কিছুটা হযবরল অবস্থায় পড়েছে বলে মত নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদের। সবকিছু নিয়ে বিসিবি চাপে আছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি, যে সেগুলো থেকে আমরা শিখছিও। তবে এটা ঠিক যে দুটো লক্ষ্য এবার বিপিএলের, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। সময়ের সঙ্গে সবকিছু এলোমেলো। সেরা বিপিএল আয়োজনের চেষ্টা অনেকটাই বৃথা যাচ্ছে কয়েক ফ্র্যাঞ্চাইজির অব্যবস্থাপনায়। তবে বিসিবি স্বল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে আছে কিছুটা বিপাকে। গেল বছরও শুরুতে এতটা ঘোলাটে ছিল না পরিস্থিতি। নিরাপত্তা সংখ্যা থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিদের কারণে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা। বাদ দেওয়া হয়েছে ঢাকায় আয়োজন করতে যাওয়া কনসার্ট। ঢাকা থেকে সরিয়ে সিলেটে আয়োজন করা হচ্ছে প্রথম ম্যাচ। বড় আকারে না পারলেও প্রথম ম্যাচের আগে রাখা হয়েছে আনুষ্ঠানিকতা। ঘণ্টাখানেকের অনুষ্ঠানে হবে দেশীয় গান, পারফর্ম করবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। সব ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা, যে কারণে পরিবর্তন আনা হয়েছে ম্যাচের টাইমে। শেষ সময়ে তোড়জোড় চলছে মাঠ সাজানোর। নতুন ব্রডকাস্ট প্রতিষ্ঠানও কাজ করছে। টিভি স্ক্রিনে হয়তো ঝলমলে বিপিএল দেখা যাবে না শুধু এর পেছনে কি হচ্ছে। নোয়াখালী কোচ অবশ্য দোষ দিচ্ছেন না বিসিবিকে। সময় স্বল্পতার কারণে হয়তো এমনটা মত সুজনের। বিসিবিকে ব্লেম করাটা ঠিক হবে না, গভর্নিং কাউন্সিলে ডেফিনেটলি একটা তাদের ব্যাপার, বাট এটাও ভাবতে হবে হয়তোবা একটু রাশি করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি। বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসরে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে, সেখানে হয়তোবা এটা জিনিসটা আরো বেটার হলে ভালো হইতো, বাট এটা নিশ্চয়ই তারা টেক লুক আফটার করবে। সবকিছু আয়োজন করতে গিয়ে চাপে বিসিবিও। সভাপতি বুলবুল মাঠ দেখতে এসেছিলেন, চলমান সব ইস্যুতে তার মন্তব্য জানতে চাওয়ায় এড়িয়ে গেলেন গণমাধ্যম। তবে বিপিএল সদস্য সচিবের বক্তব্যে স্পষ্ট কতটা চাপে বোর্ড। এত শর্ট টাইমে এত কিছু করা, এরকম হয়তো যে আগের টিম ছিল, হ্যাঁ, তাহলে কিন্তু খুব সহজ হতো। মানে আমরা তো সব নতুন করে টিম নিতে হয়েছে, কারণ আগের কন্ট্রাক্টগুলি সব আপনার শেষ হয়ে গেছিল। এই এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা হলেও শেষটা সফলভাবে করতে বদ্ধপরিকর ক্রিকেট বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। অবশেষে বিপিএল শুরুর একদিন আগে মালিক বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির। দল চালানোর মতো অর্থ না থাকার দোহাই দিয়ে বিসিবি বরাবর একটি চিঠি পাঠিয়ে সরে দাঁড়ালো ট্রায়াঙ্গেল সার্ভিসেস। বিপিএলের ভাইলাজ অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। এছাড়া দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান বাবুল।
আবার এলো বিপিএল। থিম সং এর এই লাইনটা একেবারে যথার্থ। আসর শুরুর একদিন আগে যে নাটক মঞ্চায়িত হলো সিলেটে, তাতে বলাই যায় সত্যি এবার বিপিএল শুরু হচ্ছে। এতদিন নানা ফিসফাস থাকলেও টুর্নামেন্ট শুরুর আগের দিন 16 কলা পূর্ণ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের। ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক সঙ্গতির হিসেব নিকেশ মেলাতে না পারার কারণে দফায় দফায় বদলেছে নিলামের তারিখ। শেষ পর্যন্ত গভর্নিং কাউন্সিল সব ঠিকঠাক হওয়ার দাবি করলেও লাক্কাতুরায়। ফ্র্যাঞ্চাইজিদের সেই আর্থিক সমস্যাই এবার সামনে এলো। নিয়ম অনুযায়ী বিসিবিকে ব্যাংক গ্যারান্টির টাকা দেওয়ার কথা ছিল সবগুলো ফ্র্যাঞ্চাইজির, কিন্তু 2 কোটি টাকার পে অর্ডারের পর আর কোনো টাকাই দিতে পারেনি ট্রায়াঙ্গেল সার্ভিসেস। এরপরও তাদেরকে নিয়েই আসর চালিয়ে যাওয়ার অভিপ্রায় ছিল বুলবুল মিঠুদের, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলো না। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 25% অর্থ পরিশোধ করতেও ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিটি। গণমাধ্যমে তাদের সঙ্গে একের পর এক নিষিদ্ধ মানুষজনের উঠা বসার সংবাদ আর বিদেশি ক্রিকেটারদের না আসার খবরে বাধ্য হয়ে এবার সরে দাঁড়ালেন আব্দুল কাইয়ুম। বিসিবিকে একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন নিজেদের অপারগতা। ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে প্রেসে, সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যে কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে। আকস্মিক এমন ঘটনায় বিব্রত বিপিএল গভর্নিং কাউন্সিল। নিজেদের দায় না দেখলেও দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা বুলবুল মিঠুদের। টেকনিক্যাল কমিটি থেকে সুমনকে পদত্যাগ করিয়ে আবারও পুরানো ডেরায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে আপাতত গোজামিল দিয়ে সমস্যা মিটিয়েছে গভর্নিং কাউন্সিল। জানিয়েছে এখন থেকে চট্টগ্রামের দায়িত্ব বিসিবির। হাবিবুল বাশারকে আপনার টেকনিক্যাল কমিটি থেকে রিজাইন করিয়ে ওকে টিম ডিরেক্টর বানিয়ে দিয়ে কোচ বাবুলকে ঢাকার থেকে ফ্লাই করা হচ্ছে, আর নাফিস ইকবালকে ম্যানেজার করে আমরা আজকে সেট করলাম যে ক্রিকেট বোর্ড ইজ টেকিং ওভার। সমস্যা আছে আরো একটা, ক্রিকেটারদের চুক্তির টাকার কি হবে? সরাসরি চুক্তিতে যারা এসেছেন তারাই বা টাকা পাবেন কিসের ভিত্তিতে? কারণ বিসিবির কথা মতো দায়িত্ব নেওয়া হবে কেবল নিলাম থেকে নেওয়া ক্রিকেটারদেরই। অকশনে যা হয়েছে সেটা আমরা ফুললি কভার করব। আপনার সাথে যদি একটা কন্ট্রাক্ট থেকে জারি, কোচ হোক কি হোক, যে কন্ট্রাক্টটা আমাদের দেখাতে পারলে আমরা ওই কন্ট্রাক্টটাকে মেনটেন করব। আমাদের কাছে ওনাদের টাকা রয়ে গেছে, হ্যাঁ, প্লাস ফাইন্যান্সিয়ালি উই হ্যাড কাভার্ড, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে উই হ্যাড কাভার্ড 10 crore টাকা। উদ্বোধনী দিনে এই ম্যাচ চট্টগ্রাম রয়্যালসের, ঝামেলা বাঁধানো আরেক ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস তাদের প্রতিপক্ষ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। দুপুরে রাগে ক্ষোভে মাঠ ছেড়ে চলে গেল, বিকেলে এসে সবকিছুকে ভুল বোঝাবুঝি বলে শান্তির পতাকা ওড়ালেন নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে রাগ সামলাতে পারেননি বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের ধাক্কা তখনও সামলানো যায়নি। লাক্কাতুরায় নতুন টেনশন নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে। মাঠে এসেও অনুশীলন না করিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বের হয়ে গেলেন খালেদ মাহমুদ সুজন, সঙ্গী সহকারী কোচ তালহা জুবাইর। নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটার এবং টিম বয়দের মাঠে রেখেই তখন বাইরে সিএনজি অটোরিকশায় চেপে বসেন তারা। কারণ জানতে অটোরিকশা ঘিরে ধরে সংবাদ মাধ্যম কর্মীরা। কারণটা পরিষ্কার না করলেও এতটুকু বোঝা যায় চট্টগ্রামের পর নোয়াখালী ফ্র্যাঞ্চাইজিতেও ঠিকঠাক হচ্ছে না কিছু। অনেকের অনুরোধ সত্ত্বেও থাকেননি সুজন, চলে যান মাঠ ছেড়ে। এরপরই চারদিকে গুঞ্জন। অনুশীলনে পর্যাপ্ত বল সরবরাহ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। মাত্র 3টি বল দিয়ে অনুশীলন চালাতে বলা হয়েছিল কোচকে, আর এ কারণেই মাঠ ছেড়ে চলে যান সুজন এবং তালহা। বিষয়টি গড়ায় বিসিবি পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিকে অপেশাদার বলে মন্তব্য করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। দ্যাট মিনস দে আর আনপ্রফেশনাল। এটা তো আমি গভর্নিং কাউন্সিল যদি বলতো যে বাড়িতে 10টা বল দেন, আমরাই তো দিয়ে দিতাম। তো আনপ্রফেশনাল ডেফিনেটলি। অন্য ইভেন যে কোচকেও বলতো যে অন্য টিমের থেকে যদি না এসে থাকে, হ্যাঁ, সো ইটস আ সিম্পল সলিউশন। না আসলে অন্য টিমের থেকে নিয়ে আজকে চালায়, কালকে তার রিটার্ন। এটা তো আমরা বহুবার করা হয়েছে। এরপর বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, সুজন 3 পক্ষের বৈঠকের পর সুরাহা হয় ঝামেলার। বিকেলে আবারও দলের সঙ্গে মাঠে আসেন হেড কোচ, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে, জানান পুরো বিষয়টি ছিল ভুল বোঝাবুঝি। ফোন করছিল হয়তো অন্য কোনো রিজন হয়তো আমাকে, বাট আমি আসলে আমার মেজাজটা খারাপ ছিল যখন মাত্র তারা আমাকে বলতেছিল যে প্র্যাকটিসে বল নাই বা প্র্যাকটিস ট্রেনিং করার যে ইকুইপমেন্টগুলো ওগুলো আসেনি মাঠে। তারা আমি জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কার আন্ডারে দিছো? এগুলো তো কোচিং আন্ডারে তুমি দাও না। এগুলো এটা নিয়ে আর কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে। এদিকে কোচের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো ব্যক্তিকে আরও আগেই দল থেকে বাদ দেওয়ার দাবি করেন ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান। তবে
আইসিসি এবং বিসিবির রেড জোনে থাকা মানুষটা কেন ফোন করেছিলেন কোচকে জানা যায়নি সে কারণ। আমাকে যখন বিসিবি জানায় এটা আমি রাখতে পারবো না 17 তারিখে, এ মাসের 17 তারিখে, তার আগে পর্যন্ত উনি আমাদের লজিস্টিক বা অপারেশনাল যেগুলো কাজগুলো করা লাগতো সেগুলো ওনারা করতো। সুজন স্যার যেটা বললো যে ওনাকে কি কারণে ফোন করছে একমাত্র উনি বলতে পারবে। না, এটা অ্যাকচুয়ালি যে আমি জানি না হোয়াট রিজনস হি কল মি। বিপিএল শুরুর আগেই একের পর এক নেতিবাচক খবরের কারণে দিশেহারা গভর্নিং কাউন্সিল। আয়োজনের এমন হযবরল অবস্থা দেখে সন্তুষ্ট নয় ফ্র্যাঞ্চাইজিরাও। একটু রাশই করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি যে অনেক বেশি রাশ হয়ে যাচ্ছে সব কিছুতেই, যার জন্য হয়তো বা এরকম প্রতিবারের মতন এরকম হয়তো হয়নি। বাট সেটাও বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসলে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে, সেখানে হয়তো বা এটা জিনিসটা আরও বেটার হলে ভালো হইতো। নিয়ম মেনে ইতিমধ্যে ক্রিকেটারদের 25% টাকা বুঝিয়ে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সম্মুখে নিয়ে গুঞ্জন থাকলেও আসরে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করবেন সৈকত আলী। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের 12তম আসর। শুরুটা জয় দিয়ে রাঙাতে চান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটকে উইকেট বলেই হাই স্কোরিং ম্যাচের আশা রাজশাহী অধিনায়কের। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। নানা ঘটনা বিতর্ক ছাপিয়ে সব ফোকাস মাঠের বাইরে। সবকিছুর পরও খেলা মাঠে গড়াচ্ছে এটা নিশ্চিত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের উদ্বোধনী ম্যাচ, যেটার বাড়তি আকর্ষণ যোগ করেছে দুই দলের অধিনায়ক। লড়াইটা বাংলাদেশ দলের দুই ক্যাপ্টেনের। নতুন মালিকানায় রাজশাহী দলটা এখন পর্যন্ত মাঠের বাইরে প্রশংসা কুড়িয়েছে সবার। দেশি বিদেশি মিলিয়ে গড়েছে দারুণ একটা দল। প্রস্তুতি ম্যাচে হারিয়েছে রংপুর রাইডার্সকে, তাই ভালো শুরুর আশা অধিনায়কের। এখানে আমরা সবাই জানি স্পোর্টিং উইকেট, চিটাগংয়ে ভালো উইকেট থাকে। সো এইখান থেকে যদি একটা ভালো মোমেন্টাম নিয়ে আমরা ঢাকায় ফেরত যাই, এই মোমেন্টামটা কাজে লাগবে। বাট আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ যদি আমরা এখানে প্লেয়াররা পারফর্ম করতে পারি। সো এখানে সুযোগ থাকবে ব্যাটসম্যান এবং বোলারদের তাদের স্কিলটা শো করার। ঘরের মাঠে মিরাজের সিলেটও মুখিয়ে আছে দর্শকদের আনন্দে মাতাতে। টানা অনুশীলন করে কম্বিনেশনও তৈরি করে ফেলেছে টাইটান্স। দেশি বিদেশি মিলিয়ে তাদের দলটাও ভারসাম্যপূর্ণ। তবে প্রথম ম্যাচে সবাইকে পাওয়া নিয়ে আছে সংশয়। এরপরও শুরুটা ইতিবাচক মানসিকতা নিয়ে করতে চান অধিনায়ক মিরাজ। এখন তো সব ফরেনাররা খেলবে, দেশি প্লেয়াররা, বেস্ট প্লেয়াররা খেলবে। ওখানে তো ফরেনাররাও ছিল না। সো দেখা যাক কি হয় মাঠে। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য, কারণ সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। সো এটা একটা আমার কাছে মনে হয় যে ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয়, আর সেটা যদি আমার হাত ধরেই হয়, তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। এবার নতুন মালিকানায় মাঠে নামছে সিলেট ও রাজশাহী। বাইরের বিতর্ক নয়, মাঠে ভালো ক্রিকেট উপহার দেবে দুই দল, তেমনটাই প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। মালিকানা বদলে এবার বিপিএলে মাঠে নামার অপেক্ষায় চট্টগ্রাম রয়্যালস। অধিনায়ক শেখ মেহেদীর নেতৃত্বে প্রথম ম্যাচে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টলার দলটা। বিতর্ক, অসঙ্গতি আর অনিশ্চয়তা কাটিয়ে এবার মাঠে নামার অপেক্ষায় চট্টগ্রাম রয়্যালস। মাঠের বাইরের জটিলতা একপাশে রেখে ব্যাট বলের লড়াইয়ে মনোযোগী হওয়ার পালা দলটার। বিপিএলের 12তম আসর মাঠে গড়ানোর আগে যে দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সেই দুই দলই এবার মুখোমুখি হতে যাচ্ছে। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল শুরুর একদিন আগে মালিকানা পরিবর্তনের পর অধিনায়কের নামও ঘোষণা করেছে চট্টগ্রাম। অভিজ্ঞতায় টইটুম্বুর শেখ মেহেদীর নেতৃত্বে দেশীয়দের সঙ্গে 6 বিদেশি নিয়ে এবার ভালো করার প্রত্যয় রয়্যালসের। অকশনে সবচেয়ে বেশি দামে কেনা নাইম শেখ, শুভাগত হোমদের নিয়ে প্রথম ম্যাচে জয়ের লক্ষ্য তাদের। মাঠের বাইরের সব জটিলতাকে পাশ কাটিয়ে নতুন দলের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে মুখিয়ে নবনিযুক্ত টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। শুরুটা ভালো করতে পারলে আই থিঙ্ক উই ক্যান স্টিল ডু ওয়েল। হয়তো বিদেশি প্লেয়ারদের একটু অনিশ্চয়তা আছে সবাইকে নিয়ে, বাট লোকাল প্লেয়ারদের মধ্যে আমি যেটুকু দেখেছি তারা খুব কনফিডেন্ট, তারা ভালো করতে চায়। টিম কম বেশি একদম খারাপ নয়, হয়তো ব্যাটিংটা একটু উইকনেস আছে ব্যাটিংয়ে, সেটা যদি আমরা কভার করতে পারি তাহলে ডেফিনেটলি এই টিমটা ভালো করতে পারবে। বিদেশি খেলার দুজন এসছেন, দুজন খেলবেন। বাকিদের সাথে আমি যোগাযোগ করা শুরু করেছি। সেকেন্ড ম্যাচ হয়তো, তারপরে ম্যাচ হয়তো আমাদের প্লেয়ার চলে আসবে, বা যাদের সাথে যোগাযোগ করছি তারা হয়তো চলে আসবে। গতবার আমরা দেখেছি উইকেট খুব ভালো পেয়েছি, বিপিএল হাই স্কোরিং গেম হয়েছে। আমি এবারও সেটা এক্সপেক্ট করছি, আশা করি সেটাই হবে।
এদিকে একেবারে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামার আগেই নানা কর্মকাণ্ডে খবরের শিরোনাম হলেও প্রথম মৌসুমেই বাজিমাতের লক্ষ্য দলটার। সৌম্য জাকের আলীকে নিয়ে আলোচনা হলেও এবারের আসরে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সৈকত আলীকে। এর আগে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করবেন তিনি। অভিজ্ঞ হাসান মাহমুদ, নাজমুল অপুর সঙ্গে দলে আছেন জনসন চার্লস, মোহাম্মদ নবীদের মতো হাই প্রোফাইলরাও। ILT20 শেষে বিপিএলে ফিরবেন বেশ কয়েকজন ফরেন প্লেয়ার। শক্ত ব্যাটিং ডিপার্টমেন্ট থাকলেও আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি আছে দলটার। আমরা তো ঢাকায় 2 দিন ট্রেনিং করেছি, ভালো ট্রেনিং হয়েছে, যদি আজকে ফরেন প্লেয়াররা ছিল 2 জন, বাট মাথায় তো এখন যেহেতু 2টা ফরেন প্লেয়ার হয়তো আরও 2-3 জন আমরা আজকে সন্ধ্যায় ঢাকায় চলে এসেছি, আরও 4 জন আসতেছে, কালকে সকালে হয়তো একজন আসবে, তো 6 জন হবে। তো আমার মাথায় তো একটা টিম করাই আছে আসলে। আমি তো অনেক আগে থেকে আসলে প্ল্যান করা শুরু করি, অপোনেন্ট কী হবে, কাকে আমি খেলাবো না খেলাবো, তো সেটা আমার মাথায় প্ল্যান করা আছে। টপ আপ ছিল না, আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। ছেলেরাও দেখলাম মাশাআল্লাহ দেয়ার পাম্পড আপ, তো ইনশাআল্লাহ উই উইল স্টার্ট উইথ হাই নোট। প্রথম ম্যাচই জয় দিয়ে শুরু করার লক্ষ্য 2 দলের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমানের বিরচিত প্রত্যাবর্তন, 17 বছরের নির্বাসিত জীবনের অবসান, ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ইতিহাসে সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান। কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। এবং তারেক রহমানের নতুন ঠিকানা ফিরোজার পাশে গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ি। বসবাস করবেন সপরিবারে, বাসভবন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।